শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ধারাবাহিক আলোচনা আজকে তৃতীয় লেকচার দিচ্ছি। আমি ইতিপূর্বে তোমার এই অধ্যায় সম্পর্কিত বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সামনের দিকে এগোবো। তোমরা ইতিপূর্বে আলোচনাগুলো নিশ্চয়ই বাসায় নিয়মিত লেখাপড়া করে আমার মনে হয় তোমরা অনেক কিছু জেনে ফেলছো। আজকে আমরা এর ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে কিছু আলোচনা করতে যাচ্ছি। অবস্থান এবং আজকে প্রথমে লেখচিত্র বিষয় নিয়ে আলোচনা করছি। অবস্থান ও সময়ে লেখচিত্র, অবস্থান ও সময়ে লেখচিত্র, অর্থাৎ আমরা এর আগে যখন বেগ নিয়ে আলোচনা করছিলাম, ত্বরণ নিয়ে আলোচনা করছিলাম, সেই বেগ ত্বরণের সঙ্গে আবার সময় এবং অবস্থানের আলোচনার একটা বিষয় আছে। অবস্থান এবং সময়, এই আমরা যদি এক্স অক্ষ বরাবর আমরা যদি সময়টা ধরি আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা অবস্থান ধরি, তাহলে আমাদের গ্রাফটা এরকম একটা দাঁড়ায়। অর্থাৎ যদি আমরা চিন্তা করি এটা 1 সেকেন্ড বস্তুটি 10 মিটার অতিক্রম করলো, আবার 2 সেকেন্ডে বস্তুটা যদি 20 মিটার অতিক্রম করে, 3 সেকেন্ডে 30 মিটার, 4 সেকেন্ডে 40 মিটার এবং 5th সেকেন্ডে যদি সে 50 মিটার, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে যদি 10 মিটার অতিক্রম করে, তাহলে যেরকম একটা লেখচিত্র দাঁড়ায়। সময় এর অবস্থান এবং সময়ের মধ্যে লেখচিত্রটা ঠিক এরকমই দাঁড়াচ্ছে। কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো নির্দিষ্ট দূরত্বে অবস্থিত হলে সেই বিন্দু থেকে বস্তু দূরত্বকে অবস্থান বলে। এটাকে আমরা নির্দিষ্ট বিন্দু থেকে, আমাদের নির্দিষ্ট বিন্দু যদি চিন্তা করি, আমরা এখানে নির্দিষ্ট বিন্দু থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব যদি এখানে অবস্থান করে বস্তুটার দূরত্ব, তাহলে নির্দিষ্ট দূরত্ব যদি এটা হয়, তাহলে বস্তুটা কত দূর অতিক্রম করলো? 10 মিটার। অর্থাৎ কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে, সেই বিন্দু থেকে বস্তুর দূরত্বকে বস্তুর অবস্থান বলে। এই অবস্থান এখানে একটা পয়েন্ট। আমরা যদি এটাকে যদি আমরা এটা এ ধরতে পারি, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটা ডি ধরলাম, এটা ই ধরলাম, এটা বস্তুর অবস্থান। তাহলে বস্তুটি 1 সেকেন্ডে 10 মিটার, তাহলে এই অবস্থানে, তো 2 সেকেন্ডে বি অবস্থানে, 3 সেকেন্ডে সি অবস্থানে, 4 সেকেন্ডে ডি অবস্থানে, 5 সেকেন্ডে ই অবস্থানে অবস্থান করছে। এটা হলো বস্তুর অবস্থান সময় লেখচিত্রের মধ্যে একটি আমাদের তোমার ধারণা দেওয়া হলো। এরপর আমরা যেটা আলোচনা করতেছি বেগ ও সময়ের লেখচিত্র। সমবেগ, আমরা এর আগে তোমাদেরকে আলোচনা করছিলাম বেগ, সমবেগ, অসমবেগ। সমবেগে বলা আমরা আলোচনা করছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। সেটা হলো বস্তু একই সময় সমান দূরত্ব অতিক্রম করে। এখানে এক্স অক্ষ বরাবর যদি আমরা ধরলাম এটা মূল বিন্দু, এক্স অক্ষ বরাবর যদি আমরা টাইম টি ধরি আর ওয়াই অক্ষ বরাবর যদি বেগ ভি ধরি আমরা, তাহলে কি দাঁড়ায়? এটা সময় আর এটা হলো বেগ। তাহলে কি দাঁড়াচ্ছে? মনে করলাম বস্তুটা প্রথম সেকেন্ডে, এটাও 1 সেকেন্ড, 20, এটা ধরলাম 5 মিটার, এই ডিস্টেন্সটা ধরলাম। প্রথম সেকেন্ডে বস্তুর বেগ ধরলাম এখানে 5 মিটার পার সেকেন্ড বস্তুর বেগ ধরলাম। তাহলে প্রথম সেকেন্ডে বস্তু যে দূরত্ব গেল, তো দ্বিতীয় সেকেন্ডে একই যাবে, তৃতীয় সেকেন্ডে বস্তু একই রকম যাবে। অর্থাৎ বস্তুর সময়, নির্দিষ্ট সময় পর বস্তুর বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে না, বেগ একই থাকতেছে। এটা হলো সময় এবং বেগের মধ্যে যেটা সমবেগের ক্ষেত্রে এটা একটা লেখচিত্র। আর অসমবেগের ক্ষেত্রে আবার ভিন্নতা আসতেছে। অসমবেগ যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু আবার সেটা ভিন্ন আসতেছে। অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেগ কিছুটা ভিন্ন আসতেছে। এখানে দেখো সময় পরিবর্তন হচ্ছে। মনে করলে যে প্রথম সেকেন্ডে যে ডিস্টেন্স গেল, আবার দ্বিতীয় সেকেন্ডে, এটা প্রথম সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড। তাহলে প্রথম সেকেন্ডে যে ডিস্টেন্স গেল, দ্বিতীয় সেকেন্ডে কিন্তু তার বেগের পরিবর্তন হলো, আবার তৃতীয় সেকেন্ডে বেগের পরিবর্তন হলো। যেখানে অসমবেগের ক্ষেত্রে আমরা লেখচিত্রটা এরকম পেয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের এরপরে দেখো, এরপরে যে লেখচিত্রটা আসতেছে আমাদের, এই লেখচিত্রের সাহায্যে আমরা ত্বরণ নির্ণয় করতে পারি। দেখো, এটা যদি আমরা কোনো একটা বস্তু মনে করো ও বিন্দুতে অবস্থান করছে, বস্তুটি যদি আমরা সময় এক্স অক্ষ বরাবর আমরা ধরি এবং বস্তুটির বেগ যদি আমরা ভি অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ধরি, বস্তুটির বেগ ভেলোসিটি যদি ওয়াই অক্ষ বরাবর এবং সময় যদি এক্স অক্ষ বরাবর দাঁড়ায়, তাহলে বস্তুটি যদি একটি পি বিন্দু যখন অবস্থান, বস্তুটা আদিবেগ যদি ইউ হয়, বস্তুটা আদিবেগ যদি আমরা ইউ ধরি এবং শেষ বেগ যদি আমরা ভি ধরি,
তাহলে আমরা কি সময় এখানে x অক্ষ বরাবর t এর মান হলো কি ও আর, হ্যাঁ, ও আর মানে pq আর mn যাই বলি, সবার এই টাইমটাকে আমরা t সমান সমান এটা ধরতে পারি। আর আদিবেগ যদি আমরা u ধরি, u সমান সমান op, মানে যে আদিবেগ op আর হলো আর কিউ, এটা হলো যদি আমরা আদিবেগ ধরে থাকি, আর চূড়ান্ত বেগ বলতে পারি বা শেষ বেগ বলতে যদি v ধরি, আমরা v এর মান হলো যদি আমরা ধরি om কিংবা r, অর্থাৎ এটা যদি চূড়ান্ত মান ধরি, তাহলে আমরা ত্বরণ যদি নির্ণয় করতে চাই, ত্বরণের ক্ষেত্রে আমরা কি জানি, বেগ বৃদ্ধির হার বাই সময়। তাহলে চূড়ান্ত বেগ থেকে তো rn ছিল, চূড়ান্ত বেগ থেকে যদি আমরা আদিবেগটা বাদ দিই, তাহলে বেগ বৃদ্ধির হার এটা পেলাম, সময় দিয়ে ভাগ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, p এর সরলরেখা বড় করে আমরা একটা ঢাল বা নতি পাবো, এটাকে আমরা tan থিটা বলতে পারি। এটা হলো একটা ধ্রুবক মান। আমরা এভাবেও এই মানে গ্রাফের সাহায্যে বা তোমার চিত্রের সাহায্যে আমরা এই ত্বরণ নির্ণয় করতে পারবো। এরপরে আমরা পরবর্তীতে আসতেছি যে নতুন একটা জিনিস জানতে হচ্ছে আমাদেরকে। ইতিপূর্বে তোমরা মাধ্যমিক সেকশনে এই প্রাস, এই বিষয়টা নিয়ে তোমরা খুব একটা জানো না। প্রাস শব্দটা অনেকে হয়তো হালকা পরিচয় থাকতেও পারে। তো এখন আমরা প্রাস নিয়ে আলোচনা করছি। প্রাস নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটু বাস্তব কথা বলি। তোমরা যে ক্রিকেট খেলো কিংবা ফুটবল খেলো, এটা কিন্তু একটা, তোমরা খেলার সময় তোমরা দেখবা যে যখন কেউ ফুটবলের মধ্যে যদি কেউ কিক করে বা ফুটবলটাকে যদি কেউ উপরের দিকে মারে, তাহলে ফুটবলটা কিন্তু ঠিক দেখবা যে এইরকম একটা গতিতে একসময় উপরে উঠবে, উঠে আবার আস্তে আস্তে নিচের দিকে পতিত হবে। এই যে বেগটা দেখতেছি, এইটাকে আমরা প্রাস বলতে পারি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। অর্থাৎ আমরা ভূপৃষ্ঠ থেকে যে কোনো দিকে যদি আমরা বস্তুটিকে, আমরা যে লৌহ গোলক, যারা অ্যাথলেটিক্স খেলে দেখবা, তারা গোলক যখন গোলক নিক্ষেপ করলে ভূপৃষ্ঠের একটু কাছাকাছি থেকে, কিন্তু ভূপৃষ্ঠে যেহেতু যে ব্যক্তিটি গোলকটি নিক্ষেপ করলো, সে কিন্তু ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করলো না, সে ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে নিক্ষেপ করলো। আবার ফুটবলের ক্ষেত্রে চিন্তা করো, যে ফুটবলটা ভূপৃষ্ঠে অবস্থান করে, সেই সময় যদি ফুটবলটাকে আমরা কিক মারি বা ফুটবলটাকে যদি আমরা সামনের দিকে উঁচুতে মেরে দেই, তাহলে যে ঘটনাটা দাঁড়ায় সেটা হলো এই যে বস্তুটি খুব কাছাকাছি অবস্থানে থেকে আবার খুব কাছাকাছি, বেশি দূরে কাছাকাছি অবস্থানে পড়ে যাবে। এই যে বস্তুটার যে গতি হলো, এইটাকে বলি আমরা প্রাস। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুটাকে আমরা প্রাস বলি। এই প্রাসের আবার বেশ কিছু সংজ্ঞা আছে। এই বিষয়গুলো প্রক্ষেপণ বিন্দু, অর্থাৎ যে বিন্দু দিয়ে, এই যে এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যদি বস্তুটি ও বিন্দুতে যদি অবস্থান করে, এই বিন্দু দিয়ে, যে বিন্দু দিয়ে প্রাস প্রক্ষিপ্ত হয়, সেই বিন্দুকে প্রক্ষেপণ। তাহলে এখানকার প্রক্ষেপণ বিন্দুটাকে আমরা কি বলতে পারি, যেহেতু এই ও বিন্দু থেকে বস্তুটাকে আমি নিক্ষেপ করতেছি, তাহলে প্রক্ষেপণ বিন্দু তাহলে কি হবে, এখানে আমার ও, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রক্ষেপণ বিন্দু হলো ও। না প্রক্ষেপণ পথ কি, যে পথটা নিশ্চয়ই বক্রপথ, যে বক্রপথে প্রাসের গতি হয় তাকে প্রাসের প্রক্ষেপণ পথ বলে। এই পথটাকে আমরা প্রাসের প্রক্ষেপণ পথ বলতে পারি। অর্থাৎ যে বিন্দুতে আমি নিক্ষেপ করলাম এটা প্রক্ষেপণ বিন্দু, আর যে বক্রপথে বস্তুটি অতিক্রম করলো সেটা হলো প্রক্ষেপণ পথ। আর একটা প্রক্ষেপণ বেগ, যে প্রারম্ভিক বেগ, আমি এখানে প্রারম্ভিক বেগকে ধরছি আমি ইউ, অর্থাৎ এই বস্তুটি যখন ও বিন্দু থেকে আমি নিক্ষেপ করলাম, প্রক্ষিপ্ত করলাম প্রাসটিকে, তাহলে সেই বিন্দুতে আমি যখন বেগটা ধরছি, বেগটাকে ধরছি আমি ইউ। অর্থাৎ যে প্রারম্ভিক বেগে প্রাস প্রক্ষিপ্ত হয়, সেই বেগকে প্রক্ষেপণ বেগ বলে। আমার এই ক্ষেত্রে প্রক্ষেপণ বেগ হচ্ছে ইউ, যেহেতু আমি ইউ ধরছি, ইউ এর মান ভেরি করতে পারে। প্রক্ষেপণ কোণ কি, আমি যখন বস্তুটি নিক্ষেপ করছি, এখানে থিটা কোণে বস্তুটি নিক্ষেপ করছি, সেই থিটা কোণে যদি নিক্ষেপ করে থাকি, তাহলে এটা হলো আমার এই বস্তু প্রাসের প্রক্ষেপণ কোণ। অর্থাৎ অনুভূমিক তলের সঙ্গে যে কোণে প্রাস প্রক্ষিপ্ত হয় তাকেই বলে প্রক্ষেপণ কোণ। এই আমাদের অনুভূমিক তল, এটা ভূপৃষ্ঠ যেটাকে বলি আমরা অনুভূমিক তল, আমি এখানে থিটা ধরেছি, তাহলে থিটা কোণে নিক্ষিপ্ত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে প্রক্ষেপণ কোণ হচ্ছে আমার এই ক্ষেত্রে থিটা। অর্থাৎ এই প্রক্ষেপণ কোণের ভেরির কারণে কিন্তু, প্রক্ষেপণ কম বেশির কারণে কিন্তু বস্তু কত দূরে যাবে বা কত নিকটে পড়বে তার হিসাব বের করা যাবে। অর্থাৎ আমরা জেনে রাখা ভালো, 45 প্রক্ষেপণ কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ যেখান থেকে বস্তু আমরা প্রক্ষিপ্ত করব, নিক্ষেপ করব,
ছুঁড়ে ফেলবো সেইখান থেকে বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে যদি এই প্রক্ষেপণ কোণটা হবে 45 ডিগ্রি। প্রক্ষেপণ সীমা বা প্রক্ষেপণ পাল্লা যেটা বলি, প্রক্ষেপণ বিন্দুগামী অনুভূমিক তলের উপর প্রক্ষিপ্ত বস্তুটি যে বিন্দুতে পতিত হয় প্রক্ষেপণ বিন্দু থেকে ওই বিন্দু দূরত্বকে প্রক্ষেপণের প্রাসের প্রক্ষেপণ সীমা বলে। অর্থাৎ এই যে আমাদের এখানে সীমা, এই ও থেকে বন্ধুটি যদি আমরা এ দূরত্ব অতিক্রম করে তাহলে প্রক্ষেপণ ও পি দূরত্ব অতিক্রম করলো, বললাম পি, তাহলে পি দূরত্ব তার প্রক্ষেপণ সীমা হলো বস্তুটির ক্ষেত্রে এখানে ও পি। এক্ষেত্রে বস্তুটি অর্থাৎ প্রক্ষেপণের সময় প্রক্ষেপণ এই যখন করলাম বস্তুটি আমি ও বিন্দু থেকে বস্তুটি প্রক্ষেপণ করলাম, বস্তুটি সর্বাধিক পি দূরত্ব গিয়ে অনুভূমিক ওপি বরাবর সর্বাধিক পি দূরত্ব গিয়ে পতিত হলো, তাহলে এখানকার প্রক্ষেপণ সীমাটা হলো বস্তুটি ওপি। 8 হলো উড্ডয়ন কাল। এই বস্তুটি আমি যখন প্রক্ষেপণ করলাম, এই বস্তুটি এখানে ও আনুভূমিক যখন ভূমিতে পতিত হবে, পি বিন্দুতে ভূমিতে পতিত হলো, তাহলে বস্তুটি উৎক্ষেপ করার পর বা নিক্ষেপ করার বা প্রক্ষিপ্ত করার পর বস্তুটি যে সময়টা লাগলো, অর্থাৎ প্রক্ষেপণ বিন্দু থেকে প্রক্ষেপণ বিন্দুগামী অনুভূমিক তলের উপর এসে পড়তে, যে অনুভূমিক তল আমি এখানে পি ধরেছি, অনুভূমিক তলে এসে পড়তে প্রাসটি যে সময় লাগে, অর্থাৎ এই পুরো টাইমটাকে আমরা উড্ডয়ন কাল হতে, মানে বস্তুটি নিক্ষেপ করলাম এবং বস্তুটি ভূমিতে পতিত হলো যে মুহূর্তে এই যে সময়টা লাগলো, এই সময়টাই হলো উড্ডয়ন কাল। তাহলে আমরা ইতিপূর্বে যে আলোচনা করলাম এই জিনিসটাকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদের সামনে। এই যে নিক্ষেপণ কোণ এটা হলো, নিক্ষেপ বেগ এটা হলো, সর্বাধিক উচ্চতা এটা হলো, এবং এই পাল্লা হলো, যে আনুভূমিক পাল্লা হলো এটা। এই যদি আমরা প্রাসের ক্ষেত্রে কল্পনা করি, সেই প্রাসের ক্ষেত্রে গতি সর্বদা প্যারাবোলা বা অধিবৃত্ত হবে। এই গতিটাকে অবশ্যই প্যারাবোলা বা অধিবৃত্ত হবে। তাহলে আমরা এখন পরবর্তীতে এই প্রাসের পরে যে জিনিসটা আসতেছে, পরন্ত বস্তুর সূত্র। ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর গতি গবেষণা করেন এবং পরীক্ষামূলক কিছু সূত্র দেন। বিজ্ঞানী গ্যালিলিও কিছু সূত্র অবস্থান আমাদের বর্ণনা করেন। তার প্রথম সূত্রটা এরকম যে একই উচ্চতায় স্থির অবস্থান থেকে মুক্তভাবে সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বস্তুটির উচ্চতা যদি আমরা কল্পনা করি, বস্তুটি যদি এরকম যদি কল্পনা করি, বস্তুটি যদি ভূমি থেকে এই উচ্চতা ধরলাম এইচ, ওপি সমান সমান এটা হলো উচ্চতা, বস্তুটা ধরলাম এইচ, ভূমি থেকে বস্তুটা ধরলাম এই এইচ উচ্চতায় পি বিন্দুতে অবস্থান করতেছে। তাহলে কি হচ্ছে, একই উচ্চতা, তাহলে এখন মনে করলাম দুইটা বস্তু, একটা হলো m1 আর একটা হলো m2, দুইটা বস্তু যদি ভূমি থেকে এইচ উচ্চতায় আসে তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে যদি আমরা মুক্তভাবে এই বস্তুটাকে উপর থেকে m1 বস্তুটাকে এবং m2 দুটো বস্তুকে এক এক করে যে আমরা মুক্তভাবে ছেড়ে দেই, বা দুটো বস্তুকে আমরা এই উচ্চতা থেকে মুক্তভাবে যদি ভূমিতে ছেড়ে দেই, তাহলে দেখা যাবে কি পরন্ত সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম। অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে যদি আমরা দূরত্বকে h1 দিয়ে প্রকাশ করি, দ্বিতীয় বস্তুকে আমরা h2 দিয়ে প্রকাশ করি, তাহলে হবে h1 সমান সমান h2। অর্থাৎ প্রথম বস্তুটি যে সময়ে যে দূরত্ব থাকুক না কেন, বস্তুটা মুক্তভাবে যখনই পরন্ত বস্তু আসবে সমান সময়ে বস্তুর দূরত্ব অতিক্রমটা হবে সমান। অর্থাৎ h1 সমান সমান h2, দুইটি বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি। আবার পরবর্তীতে আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করতে পারি। দ্বিতীয় সূত্র বলছে কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। মনে করি বস্তুটা যদি প্রাপ্ত বেগ ধরি আমরা ভি, বেগ ধরলাম আমরা, এই প্রাপ্ত বেগ যদি আমরা ভি ধরি, এই বেগটাকে আমরা ভি ধরলাম, আর যদি সময়টাকে আমরা টি ধরি, তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। অর্থাৎ আমরা এটা লিখতে পারি ভি বাই টি সমান সমান ধ্রুবক। আবার তৃতীয় সূত্রের ক্ষেত্রে আসতে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। যদি আমরা দূরত্বটাকে h ধরি আর সময়টাকে যদি টি ধরি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দূরত্ব সময়ের বর্গের সমান h প্রপোর্শনাল টু টি স্কয়ার।
বা এইচ বাই টি স্কয়ার এর মান হলো ধ্রুব। তাহলে তোমাদের আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী দিনে আমি এই অধ্যায়ের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমরা বাসায় ঠিকমতো লেখাপড়া করো, ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি।